very easy something. আচ্ছা এগুলো বাদ দিলাম। আচ্ছা ধরেন আপনারা একটা, ভাইয়া আপনি কিছু বোঝাচ্ছেন, আমার না স্ক্রিন কেন জানি আটকে আছে, আমি কিছু বুঝতে পারতেছি না। আপনার নেটটা মাইট বি স্লো আজকে। অথবা আপনি একটা কাজ করেন, আপনি রিজয়েন করেন। কে সঞ্জিদা বলছেন? হ্যালো হ্যালো। আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কোনো প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার বা সামথিং? আচ্ছা তাহলে এটা ওনার প্রবলেম। জি, বা এটার কি কোনো আউটপুট দেখতে পারি? এটা একটু দেখি, এটা কি দেওয়া আছে। আচ্ছা ধরুন এইটা একটা ডিজাইন। তো এই ডিজাইনটা আপনি শুরু করবেন প্রথম থেকে। তা আমরা মনে করছি যে ডিজাইনের এই পার্টটাতে আমরা আসছি। উপরের হেডারটা ভুলে যান, এইটা ভুলে যান এরপর থেকে। তো সেক্ষেত্রে ডিজাইন যদি করা শুরু করা হয়, তো প্রথম একেবারে যে ব্যাপারটা আমাদের চিন্তা করতে হয় সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা কেমন। এটা হচ্ছে একেবারে প্রথম স্ট্রাকচারটা বলতে, যে আমরা ডিপ শিখেছি। সেকশনের ব্যাপারটা আমি মনে হয় এক্সপ্লেন করিনি, তাই না? করিনি। সেকশনটা হচ্ছে এই, প্রথমে যখন আমরা HTML এর ভার্সন 4 ইউজ করতাম তখন অনলি ডিভ দিয়ে টেবিল দিয়ে কাজ করতে হতো। পরবর্তীতে ভার্সন চেঞ্জ হতে হতে এখন HTML5 ইউজ করা হয়। তো HTML5 যখন আসলো, হ্যাঁ হ্যাঁ, আপনি রিজয়েন করেন সঞ্জিদা আজাদ, আপনি রিজয়েন করলে মাইট বি এটা সলভ হতে পারে। হুম। তো HTML5 আসার আগে একটা পেজকে যখন বিভিন্ন সার্চ ইঞ্জিন অ্যানালাইসিস করত, তো বা বিভিন্ন টুলস যেগুলো ট্র্যাকিং টুলস আছে বা ইনফরমেশন গ্যাদার করে, ইনফরমেশন মাইনিং করে একটা ওয়েবসাইট থেকে, তো এই সমস্ত সফটওয়্যারগুলো বা টুলসগুলোর তখন যে প্রবলেমটা হতো, এই একটা ওয়েব পেজের কোন পার্টটা আসলে হেডার পার্ট, কোনটা ফুটার পার্ট, কোনটা আর্টিকেল কন্টেইন করতেছে, কোনটা অ্যাড্রেস কন্টেইন করছে, কন্ট্যাক্ট ডিটেলস করতেছে, এইটা কিন্তু বের করাটা টাফ ছিল। কিন্তু HTML5 যখন আসলো তখন কিছু ট্যাগ এক্সট্রা এখানে ইনক্লুড করা হলো। তার মধ্যে ম্যান্ডেটরি ট্যাগ বলা হয় হেডার এবং ফুটারকে। যদি কিনা আপনি একটা পেজকে HTML5 হিসেবে বলতে চান, ভ্যালিড একটা HTML5, সেক্ষেত্রে একটা রুলস হচ্ছে আপনার হেডার ট্যাগ এবং ফুটার ট্যাগ থাকতেই হবে। কেন? হেডার এবং ফুটার ট্যাগটা যখন থাকে তখন গুগল, মনে করেন গুগলকেই আমি এক্সাম্পল হিসেবে ধরি, সে আপনার ওয়েব পেজটাকে অ্যানালাইসিস করতেছে। তো অ্যানালাইসিস করতে গেলে তাকে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, ইভেন একজন ইউজার আপনার ওয়েবসাইটে প্রথমে ঢুকলে সে কোথা থেকে কোথায় মুভ করতে পারবে এবং মুভ করার জন্য যে নেভিগেশনগুলো, লিঙ্কগুলো, এগুলো কি কি, এটা ফাইন্ড আউট করার দরকার। তো সে ইজিলি জানে একটা যে আপনার হেডারের লিঙ্কগুলো থাকে আর ফুটারের লিঙ্কগুলো থাকে। যখন এই ট্যাগটাকে আইডেন্টিফাই করে দেওয়া হয় তখন গুগল ইজিলি ওই ট্যাগের ভেতরে গিয়েই আপনার অ্যানালাইসিসগুলো করে। আবার আর্টিকেল নামেও একটা ট্যাগ আছে। সেকশন নামে হচ্ছে আপনার ওয়েব পেজে কতগুলো সেকশন আপনি রেখেছেন, হেডার ফুটার বাদেও আপনি কতগুলো সেকশন রেখেছেন। এখন এই ডেটাগুলো সে কালেক্ট করার কারণে
বা দরকার পড়ে, এর কারণ হচ্ছে আপনার পেজটাকে সে র্যাঙ্কিং এ নিবে তার নিজস্ব অ্যানালাইসিসের ভিত্তিতে। সেই র্যাঙ্কিং এ নেওয়ার ক্ষেত্রে বা আইডেন্টিফিকেশনের জন্য যে কোন সেকশনে কি কি আছে এই ট্যাগগুলো স্পেসিফাই করে দেয় বা অনেকটা এক্সপ্লোর করে দেয়, ডিটেলস বলে দেওয়ার মতো, যে আপনি এই ট্যাগটা দেখলেই বুঝবেন এইখানে আপনার হেড সেকশনের যা যা কাজ তাই করা হয়। এখানে ফুটার ট্যাগের মধ্যে সাধারণত যা থাকার সেগুলো রাখা হয়, আর্টিকেল ট্যাগের ভিতরে আর্টিকেল থাকে, এটা তাদের বুঝতে সুবিধা হয়। এই কারণে হচ্ছে এই ট্যাগগুলোকে দেওয়া হয়েছে। আবার সেকশনগুলোও দেওয়া হয়েছে এই কারণে, সেকশন ট্যাগের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই পেজের একটা সেকশন আছে, আবার এই পেজে কতগুলো সেকশন আছে। একজন লোক যদি একটা ওয়েব পেজে এসে 30 সেকেন্ডের উপরে স্টে করে বা 1 মিনিটের উপরে স্টে করে, তখন কিন্তু গুগল ধরে নেয় যে এই পেজে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, তখন সে ওইটাকে অ্যানালাইসিস করে কতগুলো সেকশন আছে। হ্যাঁ, তো একটা ভ্যালিড HTML5 পেজ বা HTML5 এ যে পেজটাকে আমরা বলবো যে খুব এসইও ফ্রেন্ডলি, সেটা হতে গেলে একটা প্রত্যেকটা ট্যাগগুলোকে আপনার পারফেক্টলি ইউজ করতে হয়। হেডার ট্যাগে আপনার হেডার ফাংশনালিটিস গুলো থাকবে, ফুটার ট্যাগে ফুটার। আপনি যখন একটা কন্টেন্ট লিখছেন, আমরা এখনো যেটা করি ডিভের মধ্যে লিখে দিই কন্টেন্ট গুলো, একটা সেকশন রাখি যে এই সেকশন অ্যাবাউট সেকশন, এটা পোর্টফোলিও সেকশন, এটা টেস্টিমোনিয়াল সেকশন। তারপরে ভেতরে যে কন্টেন্ট গুলো লিখি, লাইক আমার অ্যাবাউট সেকশনে আমার যে কন্টেন্টটা হবে সেটা আর্টিকেল নামে ট্যাগের মধ্যে রাখা উচিত, এটা আমার একটা পারসেপশন। তো তারপরে মনে করেন যে আপনি ব্লগ লিখছেন, ব্লগের যে ডিটেলসটা থাকে, আর্টিকেলটা থাকে, সেটা আর্টিকেল ট্যাগের মধ্যে থাকলে গুগল কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আমার এইখানেই হচ্ছে মেইন কন্টেন্টটা আছে। তো এই হচ্ছে মেইনলি এই ট্যাগগুলোর ব্যবহার। কিন্তু এটা আলটিমেটলি আপনি সেকশন ইউজ না করে ডিপ দিয়েও ডিজাইন করতে পারেন, কিন্তু এই ট্যাগগুলো ব্যবহারের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যায়। আর এটা না করলে আপনার পেজের যে ডিমান্ড বা আপনার কি বলে স্ট্যান্ডার্ডিটি এখন কেউ ওইভাবে মেজর করবে না যদি শুধু ডিপ দিয়ে করে যান। এই ট্যাগগুলোর পরিপূর্ণ ব্যবহার আপনাকে গুগল W3 স্কিলসেও পেতে পারেন। বুঝতে পেরেছেন যেটা বলেছি? কি বুঝতে পেরেছেন? ফাইন। তো ঠিক আছে, আমরা একটু কাজের দিকে যাইবো। জি বলুন। আচ্ছা, HTML5 এর একটা বয়লার প্লেট পাওয়া যায়, হ্যাঁ, ওখান থেকে ওটা যদি ডাউনলোড করে ওখানে কোডিং করলে কি কোনো কপিরাইটের না না, কোনো সম্ভাবনা আছে? কপিরাইটের কোনো প্রবলেম নাই, ওটা দেওয়াই হয়েছে আপনাকে ব্যবহার করার জন্য। এমনি ওটাতে ইউজ করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে নিচে আপনার যে HTML আপনার যে বক্স আপনি লিঙ্কটা এখানে শেয়ার করে দেন, সবাই একটু দেখুক। বয়লার প্লেটে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কারণ এই কথাগুলো আমরা যখন বলছি তখন এই ব্যাপারটা অনেকেই চিন্তা করবে, ঠিক তো, একটু দেখার দরকার। কিন্তু তাকেও সার্চ করতে হবে, অনেক সময় সার্চ করার মতো ধৈর্য থাকে না বা ওই ইয়াটা ইচ্ছা করে না। ভাই আমাকে একজন একটা প্রবলেম দিল, সলভ করে দিলাম। ভাই আছেন? বলুন। না ভাই, একজন ভাই আমাকে একটা কাজ করতে দিল, মানে ওনার প্রবলেম হয়েছে তো, জাস্ট এটা সলভ করে দিতে বললো। কি যেন নাম আমার মনে নাই, বাট প্রবলেমটা সলভ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আলামিন ভাই, আলামিন ভাই আছেন? জি ভাই, আসি ভাই। এই তো ভাই, এই যে আমি যে লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা ডাউনলোড করেন, আমি প্রবলেমটা কমেন্ট করে রাখে দিচ্ছি, মানে কমেন্ট করা আছে জায়গাটা, তো দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ডাউনলোডে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে। তো একটা ওয়েবসাইটে যে ডিজাইন যখন আপনাকে একটা ক্লায়েন্ট দিবে, আপনার ডিজাইনিং এর প্রথমে যে থিঙ্কিংটা সেটা হচ্ছে এই, আপনাকে এই সেকশনগুলোকে আলাদা করে ফেলতে হবে, স্ট্রাকচারগুলো আলাদা করে ফেলতে হবে। যদি আমি ধরে নেই যে আমি এই পার্টটুকু অনলি ডিপ দিয়ে করব, এই হেডার পার্টটুকু এবং এই নিচের এই জাস্ট এই দুটো তিনটা পার্ট, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এভাবে আসব যে আমাদের কি কি স্ট্রাকচারাল ফ্যাক্ট এখানে থাকবে। প্রথমে যদি আমি হেডারের অংশটুকু, একেবারে উপরের এই সাদা অংশটুকু যেখানে লোগো, ডাউন সাইডে তার কন্ট্যাক্ট ডিটেলস আছে, এক্ষেত্রে যদি স্ট্রাকচার থিঙ্ক করি সেটা কেমন হতে পারে।
সেটা এরকম হতে পারে। বেসিক্যালি একটা বড় ডিভ নিলাম, তার মধ্যে লেফট সাইডে হচ্ছে আপনার কোম্পানি লোগো, রাইট সাইডে হচ্ছে এই কন্ট্যাক্ট ডিটেলস। তো এই ক্ষেত্রে আরো দুটো ডিভ আমি ইনসাইডে নিব। একটা হচ্ছে লোগোর জন্য, আর একটা ডিভ হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এর জন্য, তাই না? তো এইটা হচ্ছে আপনার হেডারের স্ট্রাকচার, যে এখানে আপনার টেক্সট বসবে হচ্ছে কন্ট্যাক্ট টেক্সট, আর এখানে হচ্ছে লোগো। এরপরে আমার নেভিগেশন আছে। তো নেভিগেশনটা দেখতে পাচ্ছি যে ওটাও এরকম একটা ডিপ থাকলো, অ্যান্ড তার মধ্যে আমি একটা ইউএল এলআই বা লিস্ট অর্ডারিং করে আমরা এখানে কাজ করব একটা ডিবের মধ্যে আর একটা ডিবের মধ্যে, কারণ মেইন ডিপটা এত এই পর্যন্ত চলে গেছে, দুই পাশে একেবারে 100%। আর মাঝখানে নেভিগেশনটা আমি যদি আর একটা ডিবের মধ্যে এখানে ইউএল এলআই নিয়ে কাজ করি এটা। তো এর পরের সেকশনটা একটা ব্যানার সেকশন। তো ব্যানার সেকশনটা সিম্পলি আমরা এভাবে নিতে পারি যে এটা হচ্ছে আমার ব্যানার সেকশন, এটা একটা সেকশনের মধ্যে চলে যাবে বা ডিবের মধ্যে চলে যাবে। এর পরে দেখতে পাচ্ছি যে ঠিক নিচেই আছে আরো 4টা বক্স। তো 4টা বক্স, দ্যাট মিনস হচ্ছে আমার ব্লগ সেকশন বা সার্ভিস সেকশন, এবং এই 4টাকে আমি এভাবে বসাতে পারি। এখানে একটু বড় হয়ে গেল, 1টা 2টো 3টে 4টা, কিন্তু এই 4টাকে অবশ্যই আমাকে কি করতে হবে, এইভাবে তো ফেলে রাখা যায় না, তাকে একটা বিগার কন্টেইনারের মধ্যে দিতে হবে। এই যে আইডেন্টিফিকেশনটা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে প্রয়োজন পড়ে। ভাইয়া সাবিত, তো আমরা যখনই কোনো ওয়েব পেজ শুরু করব ডিজাইনিং, তো আমাদের কনফিউশন হচ্ছে এখান থেকে শুরু করি, শেষ পর্যন্ত কি হবে না হবে তা ঠিক থাকে না। প্রথমেই আপনাকে এই আইডেন্টিফিকেশন করতে হবে। তো এই স্ট্রাকচারটা যতটুকু দেখলাম, আমরা ভেতরের কন্টেন্টটা বাদ দিয়ে শুধু ট্রাই করি এই প্রথমের হেডার অংশটুকু করার। এটা যদি করতে চাই, একটা ফোল্ডার নেই, একটা সিএসএস ফাইল নেই, তো আমার এখানে দুটো ফাইল আছে। আমরা এইচটিএমএলটা আগে করি, টেস্ট নামে নাম দেই। সিএসএস ফাইলটাকে লিংক করাবো। এই ব্যাপারগুলো তো আপনাদের কোনো সমস্যা নেই আশা করি। তো প্রথমে আমরা যদি হেডারের এই পার্টটুকু করতে যাই, যে না এইখানে যেমনটা আছে
স্ট্রাকচার এটা দাঁড় করাই, পরে ভেতরের ডিজাইন নিয়ে কাজ করব। তো আমরা ডিভ নিয়ে থিঙ্ক করবো অ্যাট দ্য ফার্স্ট, যেহেতু আমরা ডিভ নিয়ে অভ্যস্ত। তবে আমরা যদি সেকশন শিখেছি, সেকশন নিয়েও কাজ করতে পারি, আমরা ট্রাই করি সেকশন নিয়ে কাজ করার, যেহেতু এটা অ্যাজ এ ডিভের মতোই কাজ করে। একটা সেকশন নিয়ে রাখলাম। আবার আপনারা যদি চান যে না আমরা একেবারে HTML5 এর মতোই শিখবো, তাহলে হেডার দিয়ে আমরা কাজ করি, এটাকে থিঙ্ক করি অ্যাজ এ হেডার। তো হেডারটা যদি মেইন ধরি, এটা থাকলো, এইটার মধ্যে আমি আর একটা ডিভ নিব। আমাকে জিজ্ঞেস করবেন কোনো কিছু যদি মনে হয় যে না বুঝতে পারছেন না, তো আমি বললাম যে মেইন হেডার, এই ডিপটা নিলাম অনলি এই মাঝখানের টুকু, এই মেইন ডিপটা বোঝানোর জন্য, এই পার্টটা। এখন এটার মধ্যে আরো দুটো ছোট ছোট ডিভ আছে, বা দুটো সেকশন আছে, সেকশন বলবো না, ডিভিশন আছে। একটা ডিভ নিলাম সেটা হচ্ছে লোগোর জন্য, আর একটা ডিভ নিলাম কন্ট্যাক্ট ডিটেলস এর জন্য। তো এখানে ক্লাস দেই, এটার নাম দেই লোগো ক্লাস, আর পরেরটা হচ্ছে ফোন বা কন্ট্যাক্ট দুটো। এটা হচ্ছে আমার বেসিক একটা স্ট্রাকচার। এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে আমি কি করেছি? কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। থ্যাংক ইউ। না ভাই। ফাইন। তার মানে আমি কি করলাম, হেডার ট্যাগটা নিলাম, এটা জাস্ট হেডারটাকে বোঝানোর জন্য। ওটাকে ডিভ আকার ইউজ করতে পারতাম, করলাম না। দেন একটা ডিভ নিলাম এই কন্টেইনার, এই হেডারের জন্য যে মেইন বড় কন্টেইনারটা আছে, এই কন্টেইনার ডিভটাকে বোঝানোর জন্য, আর ভেতরে দুটো ছোট ছোট ডিভ। এখন ডিভের সাধারণ ধর্মটা কি? সে একটা ডিভকে বসানোর পরে নিচে আর একটা ডিভকে বসায়, পাশাপাশি বসতে দেয় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ডিভ এখানে আছে, ডাইন সাইডে আর একটা ডিভ আছে, একই রোতে আছে, তাই না? একই লাইনে আছে, একই লাইনে তো বসতে দেয় না দুটো ডিভকে। এই ক্ষেত্রে কি করা যায় জানা আছে কারো? ডিসপ্লে ফ্লেক্স। না, ডিসপ্লে ফ্লেক্স দিয়েই যে কাজ করতে হবে সব জায়গায় তা না। ভাইয়া পজিশন না, পজিশনও না। ফ্লটিং শিখেছেন? রাইট রাইট রাইট, এটাই হচ্ছে কাজ। আপনি যখন ফ্লেক্স নিয়ে কাজ করবেন, আপনার অনেক ঝামেলা আছে, আপনার ওল্ডার ব্রাউজারে দেখাবে না। এখনো অনেক লোক আছে উইন্ডোজ 7 ইউজ করে, যাদের ইন্টারনেট এক্সপ্লোরার আছে বা অনেক জায়গায় প্রবলেম আছে, সেই সমস্ত জায়গায় যখন ওপেন করুন ফ্লেক্স কাজ করবে না। রেসপন্সিভ ইস্যুতে গেলে ফ্লেক্সে ঝামেলা আছে। যার কারণে আমরা এখানে ফ্লডিং ইউজ করি। ফ্লেক্স এটা শুধুমাত্র আপনি যখন বুটস্ট্র্যাপে যাবেন, গ্রিডিং সিস্টেম আসবে, ওই জায়গায় ফ্লেক্স যেভাবে কাজ করেছে ওইটাতে অনেক কোড লিখে রাখা আছে ফ্লেক্সটাকে কন্ট্রোল করার জন্য, ইভেন রেসপন্সিভ ইস্যুতেও। কিন্তু আপনি এখন ছোট একটা জায়গা কাভার করবেন, এই জন্য তো ফ্লেক্স মেনটেন করার প্রয়োজন নাই, এত বড় কিছুর দরকার নাই। ফ্লেক্স আর দেখিয়েছেন, আমি দেখেছি, কিন্তু ফ্লেক্সটা এই সমস্ত স্ট্রাকচারাল ছোট ছোট জায়গায় ফ্লডিং ইউজ করাটা বেটার। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ফ্লেক্সটা নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখার আপাতত দরকার নেই। তো ফ্লডিংটা দিয়ে হচ্ছে আমরা এই বিহেভিয়ার গুলো, এগুলো কোরগুলো না জানলে আপনি অ্যাডভান্স লেভেলে গিয়ে ওইটাকে আসলে তালগোল পাকানো ছাড়া আর কিছু নাই। আপনাকে কোরটা আগে ধরতে হবে। ওগুলো তো আছে, ওগুলো তো আপনি পাচ্ছেন, কিন্তু কোরের যে ব্যাপারগুলো আছে HTML এর CSS এর, আমার তো সেইগুলো আগে দরকার। তো আমরা লোগোতে একটা ইমেজ, সিম্পল ছোটখাটো একটা ইমেজ নিয়ে আসি, অ্যাজ এ লোগো হিসেবে আমরা ব্যবহার করব। ধরে নিই এটা একটা লোগো।
এখানে রাখলাম। আমরা ইমেজটাকে ব্যবহার করব। আমাদের এখানে আই থিঙ্ক ইমেজটা চলে আসছে। এই যে ফ্লুক, এটা একটু ব্রাউজারে ওপেন করব। ইমেজটা আসছে না কেন? ও আরো একটা আছে না, তিনটাও। ছবিটা আসছে কিন্তু একটু কন্টেন্ট দেই। লাইক এরকম। আমি আইকনের ব্যবহার ফন্ট আসাম দিয়ে করতাম, কিন্তু আপাতত শুধুমাত্র কন্টেন্ট দিয়ে কাজটা করি পরে। আমার একটা বড় বিগার ফন্টে আমার কন্ট্যাক্ট নাম্বারটা লেখা, তো সেইটাকে মনে করি যে আমরা H3 দিলাম, একটু বোল্ড হবে, ওটাকে সমাধান করে নেওয়া যাবে। লাইক +88001911 সামথিং 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 সামথিং। এরপরে আরেকটু ছোট্ট করে কিছু লেখা এখানে আছে, যেটা আমরা একটা প্যারাগ্রাফের মধ্যেও নিতে পারি। তো এবার যদি একটু দেখি যে আমাদের আউটপুটটা কি আসছে। এইখানে বড় করে লোগো আসছে, এই বাম এটা নিচে আসছে। তো এটা তো আসলে আমাদের ফরমেশন না, আমাদের ফরমেশনটা হবে এরকম। আমি যদি একটু বর্ডার দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারগুলো সলিউশন বা আমরা একটু ভিজুয়ালি দেখতে পাবো। আমরা সিএসএস এ যাই, কোনটাকে সিলেক্ট করলাম? মেইন বিটটাকে। দেন একটু বর্ডার দিয়ে রাখি, অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড কালার ঠিক একেবারে পিওর হোয়াইট না, কিন্তু আবার ডার্কও না। ধরি এইটা। প্রথম যে ব্যাপারটা থাকছে এইটা কিন্তু মাঝখানে। ধরে নিই এটা হচ্ছে 1000 হোয়াইট বা 900 হোয়াইট, 900 1100 ধরি। তাহলে কি হয়? ছোট হলো। এটাকে মাঝখানে নিতে গেলে কি করতে পারি? মার্জিন 0 অটো দিলে। এই যে ব্যাপারটা, এটা কি সবাই বোঝেন যে মার্জিন 0 এবং অটো মানে কি? জি ভাই, জি ভাই, আপনি ভালোভাবে বুঝাই দিচ্ছিলেন। জি ভাই, আপনি বুঝাই দিন। থ্যাংক ইউ। তাহলে এটা গেল সলিউশন। এখানে উপরে একটু স্পেস ফাঁকা দেখতে পাচ্ছি জায়গা, তাই না? এটা হয় কেন? বডিতে বেসিক ভাবে কিছু মার্জিন থাকে 8 পিক্সেলের মতো, এই কারণে ওই জায়গাটা ফাঁকা রাখা যায়। এটাকেও আমরা প্রথমেই যখন আমরা লিখব তখন আমরা 0 করে রাখবো, মার্জিন 0, প্যাডিং 0। তাহলে হবে কি, ওই জায়গাগুলো আর এক্সট্রা মানে ডিফল্ট ভাবে নিবে না। তাও অ্যাকুরেট আছে। এইবার এটাকে তো মাছ বরাবর নিয়ে আসলাম, ভালো কথা। এইখানে তো লোগোটা এক পাশে, এটা এক পাশে, তাহলে এই কাজটা করতে হয়। ইভেন তার আগে লোগোটা তো অনেক বড়, আমার ডিভের থেকে বড় হয়ে গেলে তো ইমেজ যদি বড় হয় আমার লোগোর যে স্পেস তার থেকে তো সমস্যা। তা ইমেজটাকে আমরা রেসপন্সিভ বা একটা ডিভের মধ্যে রাখবো, কিভাবে রাখতে পারি? এটা হচ্ছে লোগো ডিভ, তার মধ্যে হচ্ছে আমার ইমেজটা আছে। তো আমরা লোগো ডিভটাকে একটু সিলেক্ট করি আগে এখানে,
তারপরে আমরা বলি যে এর মধ্যে যে ইমেজটা আছে এটা মানে কি বুঝছি, এই যে স্পেসটা কেন দিলাম। জি ভাই এটা ট্যাগ সিলেক্ট করুন। মানে আমি ডট লোগো স্পেস আইএমজি, এটাকে এক্সপ্লেনেশন দিতে পারবেন কেউ ভালো করে? ভাই আমরা ক্লাসটা সিলেক্ট করলাম লোগো, লোগোর পরে লোগোর মধ্যে আরেকটা ট্যাগ, ইমেজ ট্যাগটাকে সিলেক্ট করার জন্য আমরা এটা সবাই বোঝেন যে এই সিলেকশনটা কিরকম সিলেকশন হলো? ভাইয়া আপনি জি ভাই, বলেন। থ্যাংক ইউ। এই যে মেইন আমার এখানে একটা ব্যাপার হচ্ছে একটা ডিভের মধ্যে আমি কি নিয়েছি, একটা ইমেজ নিয়েছি। তো কি হলো, ইমেজটা হচ্ছে এই ডিভটার মধ্যে বা অন্তর্গত। এখানে প্যারেন্ট হচ্ছে লোগো ডিভটা আর এর চাইল্ড হচ্ছে ইমেজ। তো আমরা যদি স্পেস দিয়ে যাই, এই ডট লোগো দিয়ে হচ্ছে আমরা লোগো ডিভটাকে সিলেক্ট করেছি প্রথমত। যখনই স্পেস দিয়ে আর একটা সিলেক্টরকে সিলেক্ট বলবো, সেটা ট্যাগ হতে পারে, আইডি হতে পারে, ক্লাসও হতে পারে, তখন আমরা বুঝে নেব যে পরের অংশটা বা যেটাই হোক, যেটা ট্যাগ হোক বা আইডি হোক, একটা ট্যাগকেই সিলেক্ট করছি, ওই ট্যাগটা হচ্ছে এই লোগোটার মধ্যে অবস্থিত। অর্থাৎ এটা হচ্ছে চাইল্ড আর এটা হচ্ছে তার প্যারেন্ট। এটা যদি আরো ভালোভাবে বুঝতে চাই, এই লোগো ডিপটা হচ্ছে প্যারেন্ট আর ইমেজটা হচ্ছে চাইল্ড। এইটাকে বোঝানোর জন্য আমরা স্পেস দিয়ে যাই। যদি এখানে স্পেস দিয়ে আরো কিছু থাকতো তাহলে বুঝতো যে এই ইমেজের মধ্যে আর একটা প্যারাগ্রাফ আছে, কিন্তু সেটা পসিবল না। লাইক মেইন হেডার, এই মেইন হেডারের মধ্যে যদি আমি একটা H1 দিতাম, তাহলে স্পেস দিয়ে বুঝাতাম যে H1 মানে মেইন হেডারের মধ্যে H1 আছে। এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট ট্যাগের নাম দিয়েও সিলেক্ট করতে পারতাম। কোশ্চেন আসে যে আমি ইমেজে একটা ক্লাস নিলেই তো হতো, অনলি সেটা দিয়ে আমি বুঝিয়ে দিতাম যে ইমেজের ক্লাস দিতাম, সেই ক্লাসটা এখানে উল্লেখ করে দিলেই আমার এত কিছু তো ঝামেলা ছিল না। কেন আমি এইভাবে করব? এটাও বলে রাখি, এটা এমন, আমার মনে করেন এই লোগোর মধ্যে বা এই পেজেই অনেক ইমেজ আছে, অনেকগুলো। এটাকে বলা হয় প্রায়োরিটি বেস সিলেকশন। প্রায়োরিটি মানে কি, আমি যদি এইখানে কিভাবে বুঝাই, এইটা দেই, এটার মানে কি যে মেইন হেডারের মধ্যে আমার লোগো ডিপটা আছে এবং তার মধ্যে ইমেজটা আছে, ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, একজন একটু রেসপন্স করেন, বা নাহলে বুঝতে পারবো না। আর এই যে ব্যাপারটা, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? একটা হচ্ছে মনে করেন ইমেজটাকে নিয়ে আমি মূলত কাজ করছি, কাকে নিয়ে? লাস্টে যে আছে তাকে নিয়ে। কিন্তু এর আগে এদেরকে উল্লেখ করার মানে কি, এর ফাদার হচ্ছে এ আর এই লোগোর ফাদার হচ্ছে এ, তার মানে ইমেজের দাদা হচ্ছে মেইন হেডার। আমি যত লং আপনার অ্যাড্রেস করব, যত লং মানে একেবারে আদি থেকে যতটা পরিচয় দিব, ওর প্রায়োরিটি বা ওর স্টাইলের প্রায়োরিটি বেশি থাকবে। যেমন আমরা প্রায়োরিটি আগে পড়েছি যে প্রথম প্রায়োরিটি হচ্ছে ইনলাইন, তারপরে ইন্টারনাল, এরপর এক্সটার্নাল। এটা মনে আছে তো? জি ভাইয়া। ঠিক একই রকম, এটা বলে। এই একই রকম এখানেও একটা প্রায়োরিটির ব্যাপার আছে, যে আপনি যখন দাদাকে উল্লেখ করে কথা বলবেন তখন কিন্তু সেটার স্ট্রেংথটা বেশি বা প্রায়োরিটি বেশি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছেন। জি ভাইয়া। তো কখনো কখনো এটা প্রয়োজন পড়ে। এছাড়াও যেমন ইমেজে আমি কোনো ট্যাগ, এই ট্যাগটাতে আমি কোনো
ক্লাস দেই নাই, তাহলে পেজের মধ্যে তো অসংখ্য ইমেজ আছে, সবগুলো কি সিলেক্ট হবে? না, আমি কিন্তু তার আগে তার অবস্থান বলে দিয়েছি যে যে ইমেজটা এই লোগো ডিভের মধ্যে আছে, যেটা কিনা মেইন হেডারের মধ্যে, অবস্থান লোকেশনটাও আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, অনলি সেই ইমেজটাতেই কাজ হবে, বাকি ইমেজে কাজ হবে না। এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ফাইন। এখন আমরা ইমেজটাকে আর তার আইডি দিলে তো তাহলে হচ্ছে মানে সামনে কিছু লিখতে হবে না, তাই না? অপশন লিখতে হবে না। বুঝিনি, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। ভাইয়া বললাম যে যদি আমি ক্লাস আর আইডি উল্লেখ করে দেই তাহলে তো হচ্ছে মানে আগের লোকেশনটা দিতে হবে না, শুধু ক্লাস আর আইডির নামটা দিয়ে তো আমরা করতে পারবো। করতে পারবো অফকোর্স, কিন্তু আমাদের যখন বড় একটা পেজ ডিজাইন করব তখন বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। সেই প্রবলেমগুলো সলিউশন যেন আমরা প্রায়োরিটি বেস বা এইভাবে সিলেক্ট করে আমরা দিতে পারি। এমন হতে পারে যে ইমেজটা এখানে স্ট্যাটিক আছে, এটার ক্লাস আপনি দিতে পারছেন, কিন্তু যদি এমন হয় যে আপনি একটা ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসে আপনি ডাইনামিক্যালি ইমেজ লোড নিচ্ছে, তখন তো আপনি হুট করে ক্লাস দিতে পারবেন না। একটা কন্টেইনারের মধ্যে শুধু ইমেজগুলা লুপ হচ্ছে বা একাধিক ইমেজ আসতেছে, ওটা তো ডাইনামিক, তখন কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এইভাবে যে লোগো ডিভের ভিতরে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজে আলাদা করে এই কাজ করতে হবে। তখন শুধু আপনি কন্টেইনারকে সিলেক্ট করে বলে দিতে পারছেন, তখন এই ধরনের ব্যবহার লাগবে। এই সমস্ত পরিস্থিতিতে যেন আপনার এই নলেজটা থাকে যে এটা আমার ব্যবহার করার সুযোগ আছে। তো এটা হলো এইরকম একটা পরিস্থিতি। আমি এখন এই ইমেজটাকে যদি বলি ওয়াইড হচ্ছে 100%, তাহলে লোগো ডিপটাকে তো আমি কোনো আইডেন্টিফিকেশন দেই নাই যে তার ওয়াইড কত হবে, হাইট কত হবে, বলেছি? কিচ্ছু বলি নাই। তাহলে সেটা আগে বলে দিয়ে আসি। ধরি এটার ওয়াইড হচ্ছে 200, হাইট 90 পিক্সেল, এভাবে ধরে রাখলাম, যদিও 90 দেওয়াটা ঠিক হবে না, অটো থাকুক, মানে লোগো ইমেজটার হাইট যত হবে সেই অনুসারে যেন হাইটটা নেয়। এইবার এই ইমেজটা বলেছি 100% হবে, ইমেজটা আছে কার মধ্যে? লোগো ডিভের মধ্যে। তাহলে এই ইমেজটাকে 100% হওয়া বলতে কি বুঝালাম? 200 পিক্সেলই নিবে ওই লোক। হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পেরেছেন যে কথাটা বললাম? যে লোগোটা 100% মানে সে যার আন্ডারে আছে তার 100%, তার প্যারেন্ট কে? লোগো ডিপটা, ওইটা হচ্ছে 200 পিক্সেল, তাহলে তার মধ্যে তাকে থাকতে হবে। নচেত ইমেজটা যে সাইজের সে সেই সাইজের হয়ে যাবে, মানে গায়ের জোরে, এটা কিন্তু আপনার পুরো স্ট্রাকচারটাকে ভেঙে ফেলবে। ভালো কথা, এটা গেল। আমার ডান পাশে আরো একটা ডিপ রাখার দরকার যেখানে এই কন্টেন্টগুলো থাকবে। তো সেই ডিপটা কোনটা? কন্ট্যাক্ট, এই ডিপটা। তাহলে আমরা কন্ট্যাক্ট ডিপটাকে কি করব? প্রথমেই তো একটা ওয়াইড ফিক্স করব। আমরা 200 করেছি, ওটাকে 600 করতে পারি বা 500 করতে পারি বা 400 করতে পারি। আমরা ওয়াইড 400 করে দিই। এবং এটার হাইটও আমরা কি করে রাখি? অটো করে রাখি। তাহলে লেখাগুলো কি এই পজিশনে আসবে? একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটাকে ডান সাইডে আনতে হবে, এটাকে বাম সাইডে অটোমেটিক্যালি আছে। এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি সেটা দেখব। তো আমরা লোগো ডিপটাকে এবং কন্ট্যাক্ট ডিপটাকে দুটোকেই একই লাইনে আনবো, এই জন্য বলা হয় ফ্লট। এটা হচ্ছে লেফট সাইডে থাকবে আর পরেরটা থাকবে হচ্ছে রাইট সাইডে, একটা বাম পাশে একটা ডান পাশে। চলে আসছে দুটো, কিন্তু ব্যাকগ্রাউন্ড হারায় গেল। কেন হারায় গেল? কারণ আমরা
মেইন হেডারটার কোনো হাইট দেই নাই, দিয়েছিলাম? লোগোটা 200 হচ্ছে হাইট আছে, তাহলে আমরা যদি মেইন হেডার ডিপটাকে বলি হাইট হচ্ছে 200 পিক্সেল, তাহলে এখন ঠিক আছে না? একেবারে হুবহু ডিজাইন হয়নি। আসছে। আমি জাস্ট আপনাকে এই যে স্ট্রাকচার তৈরি করা সেটা দেখালাম কিভাবে করতে হয়। হ্যাঁ বলেন। কিছু বলছিলেন কেউ একজন? কই ভাইয়া কেউ কিছু বলেননি। ফাইন, তাহলে এই যে স্ট্রাকচারটা আমি দেখালাম উপরের, এটাকে আমি কিভাবে শেপে আনলাম? এইভাবে। এইখানে কি কোনো প্রশ্ন আছে কিনা যে কাজটুকু এখানে করেছি? ভাইয়া হাইট না দেওয়াতে কি প্রবলেম হচ্ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল না কেন? থ্যাংক ইউ। এই যে মেইন হেডারটাতে আমরা প্রথমে হাইট বলিনি, তখন কিন্তু ঠিকই নিয়েছিল, পরে এসে নেয়নি। কখন নেয়নি? ফ্লোট করার পর। ফ্লটিংটা দেওয়ার পরে। ফ্লটিং এর বাংলা মিনিংটা কি জানা আছে কারো? ভাষানো। আচ্ছা, হুম, ভাষা। তো এটা তো ভেসে চলে গেছে, এজন্য খুঁজে পাইনি। আমার মেইন হেডারের মধ্যে যদি আমি কোনো মনে করেন যে এখানে হাইট দিলাম না, আর এই দুটো ডিপ আদৌ নেই, এই দুটো ডিপ আদৌ নেই, তাহলে কেমন হওয়ার কথা ছিল? এরকম না? তাই তো? এখন আমি ইউজ করেছি ফ্লট। ফ্লট মানে ভেসে যাও। ও তো ভেসে চলে গেছে, দুটো ডিবি যদিও প্লেসমেন্ট অনুসারে এখানে আছে, কিন্তু দুটাই কিন্তু কি ভাসমান অবস্থায় আছে। তো ভাসমান অবস্থা থাকলে মেইন হেডার যে ডিপটা আছে ও আসলে বুঝতে পারে না যে তার আন্ডারে কেউ আছে কিনা। জায়গা মতো আছে, দুটা ওই অবস্থানেই আছে, কিন্তু মেইন ডিপটা বুঝতে পারে না যে তার অন্তর্গত চাইল্ড কোথায় গেল, তারা তো ভেসে গেছে। ফ্লডিং দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়। যদি আমার মেইন ডিপে কোনো হাইট না থাকে তখন সে হাইট মেজর করে না, তার ভেতরে যদি এলিমেন্টস থাকে তখন সে ওই এলিমেন্টসের জন্য হচ্ছে হাইট নির্ধারণ করে নেয় অটোমেটিক্যালি। কিন্তু যখন ভেসে গেছে মানে তা সে মনে করে আমার মধ্যে কোনো চাইল্ডই নাই। বুঝাতে পারছি? ভাইয়া এটাকে দুভাবে সলভ করা যায়। একটা হচ্ছে যদি আমি হাইট, ভাইয়া হ্যাঁ বলুন। একটা হচ্ছে যদি আমি এখানে হাইটটাকে ফিক্স করে দেই, তাহলে এটার একটা সলিউশন, এটা হচ্ছে একটা সিম্পল সলিউশন। কিন্তু সব এলিমেন্টসে আপনি হাইট দিতে পারবেন না, কখনো কখনো ডায়নামিক হবে। ওই ডিবের মধ্যে আপনার ডায়নামিক ভাবে কন্টেন্ট বাড়বে কমবে, রেসপন্সিভ করলে এটা ভেঙে নিচে আসবে, তখন তো এই মেইন ডিপটার হাইট অটোমেটিক বাড়তে পারে। তা আপনি যদি ফিক্স করে দেন তাহলে ফিউচারে যদি এমন হয় যে না এর কন্টেন্ট আরো বেড়ে গেল, তখন তো বাড়তে পারবে না। যার কারণে অনেক সময় আমরা হাইট ফিক্স করতে পারি না। ইন দ্যাট কেস আমাদের কিছু কাজ করতে হয়। বিফোর আফটার দেখিয়েছিলাম। হাসান ভাইয়া দেখাইছিলেন। তা বিফোর আফটারে এখন না যাই, আমরা যেটা না করি, ভাইয়া আচ্ছা আমরা যেটা করি, আমরা ক্লিয়ার বোথ নামে একটা সিএসএস আছে, এটা কি পড়েছেন কখনো? না ভাই। আমরা একটা ডিপ নিলাম, কোথায় বলেন তো? মেইন হেডার ডিপটা শেষ হওয়ার ঠিক আগে। অর্থাৎ এটা হচ্ছে আমার প্যারেন্ট,
যার কোনো হাইট ডিক্লেয়ার করা নেই, আর তার ঠিক শেষে আর একটা ডিভ নিলাম, এবং এইখানে সেই ক্লাসের মধ্যে বললাম ক্লিয়ার বোথ। এখন দেখা যাবে সে হাইটটা নিচ্ছে, তাহলে মানেটা কি হলো? এর কি বিশেষত্ব আছে যার কারণে সে এই দুটো ডিপকে কাউন্ট করে হাইটটাকে বর্ধিত করে তারপর আসতে হলো? যখন আমি বলছি যে এই দুটো ডিপ হচ্ছে ভাসমান অবস্থায় আছে, মেইন ডিপটা তার চাইল্ডকে গুনতেছে না, বুঝতে পারছে না, তখন আমি আর একটা ডিভিশন এখানে স্টার্ট করলাম। তাকে আমি বলে দিলাম যে ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ জিনিসটা কি? যেটা এই হেডারটাকে তার চাইল্ডগুলোকে কাউন্ট করে এই পর্যন্ত হাইটটা নিতে বাধ্য করলো। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা সিএসএস বা স্টাইল যেটার কাজ হচ্ছে ক্লিয়ার বোথ, ব্লক এলিমেন্টের কাজ করে। ব্লক এলিমেন্ট কি? সে তার লেফটে এবং রাইটে আর কাউকে বসতে দিবে না। ইভেন শুধু তাই না, সে একটা বাউন্ডারির মতো তৈরি করে, সে একটা কি বলা যায় যে তার অস্তিত্ব এখানে ডিসপ্লে ব্লক টাইপের কাজ করতেছে। এখানে ডিসপ্লে ব্লক দেখেছেন? জি ভাই। ডিসপ্লে ব্লক কি করে? আর পাশে কাউকে বসতে দেয় না, ব্লক করে দেয়। হ্যাঁ, তো এখানে আপনার ডিপটা ক্লিয়ার বোথ, নর্মালি ডিপ কিন্তু তার মধ্যে কোনো কন্টেন্ট না থাকলে কিছু করে না, আর এখানে ডিপটা নেওয়ার ফলে এর তো ফ্লটিং নাই, একে তো কাউন্ট করবেই। তো এই দুটোকে তো বাদ দিয়েই দিয়েছে, মেইন হেডার যে ডিপটা, এই দুটোকে বাদ দিয়ে দিয়েছে। এই ডিপটার জন্য যতটুকু স্পেস হয় ততটুকু স্পেস নেওয়ার কথা। কিন্তু ক্লিয়ার বোথ যেটা করে, সে তার উপরে যাই থাকবে তাকে মেনশন করবে আগে, তারপরে সে তার অবস্থানের দুই পাশ থেকে ক্লিয়ার করে দেবে সবকিছু। তাহলে তার উপরে আরো যে দুটো ডিপ ছিল, এই দুটো ডিপকে এ কাউন্ট করেনি ফ্লটিং থাকার কারণে। কে? মেইন প্যারেন্ট। কিন্তু এই ডিপটা বা এর যে বিশেষত্ব নতুন করে দেওয়া হলো যে ক্লিয়ার বোথ, তার শর্ত হচ্ছে উপরে যা আছে সেইটাকে আগে কাউন্ট করো, তারপরে আমার দুই পাশটাকে ক্লিয়ার করে দাও। ফলে মেইন ডিপ ওই দুটোকে আবার কাউন্ট করতে বাধ্য হয়েছে এবং তারপরে গিয়ে তাকে কাউন্ট করতে হয়েছে। এটা হচ্ছে মেকানিজম এখানের, যার কারণে সে হাইটটা এখন বাধ্য হয়ে এই পর্যন্ত একেবারে নিচ পর্যন্ত নিতে বাধ্য হয়েছে। যদি ইজি কথায় বলি, ফ্লটিং দেওয়ার কারণে ওই ডিপগুলোকে কাউন্ট করে না নর্মালি মেইন প্যারেন্ট ডিপ, তো তাকে বাধ্য করা হয় ক্লিয়ার বোথের মাধ্যমে। এই জন্য এটাকে একদম ওই মেইন ডিপটাকে শেষ হওয়ার আগে আগে উল্লেখ করতে হয়, যাতে করে মেইন ডিপটা ওই পর্যন্ত কাউন্ট করতে বাধ্য হয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, এখন এইটাকে এড়ানোর জন্য অনেকে চিন্তা করবেন হাইট ফিক্স করে দিলে হবে। না, হাইট ফিক্স করা যায় না সব জায়গায়। এই প্যাটার্নটা মনে রাখবেন। এখন নতুন যে প্যাটার্ন আসছে সেখানে এইখানে আর ক্লিয়ার বোথ আলাদা করে ডিপ দেয় না, ওই বিফোর আফটার এটা ইউজ করে, কিন্তু তার জন্য আরো কিছু এক্সট্রা সিএসএস লাগে। এটা একটু পরে গিয়ে আমরা যখন বুটস্ট্র্যাপে যাব তখন দেবো, কারণ বুটস্ট্র্যাপ ওই প্যাটার্নটা ফলো করে। মানে তখন কোনো ডিপের মধ্যে যদি ফ্লটিং থাকে সেটার প্রবলেম করে না। এটা হচ্ছে ফ্যাক্ট। তো আমরা স্ট্রাকচার দেখছিলাম, আমরা যতটুকু দেখলাম। এখানে আর কোনো কোশ্চেন আছে? ফাইন, থ্যাংক ইউ। তো এইবার আমরা নেক্সট যে পার্টটা আসছে সেটা খুবই সিম্পল। আপনারা নেভিগেশন শিখছেন না ইউএল দিয়ে? জি ভাইয়া। ফাইন, ওকে। তো আমরা একটা এক্সাম্পল দিলাম, আমি এখন নতুন কিছু কাজ করব আরো। তার আগে এই কোডটুকু আপনাদেরকে উঠাতে বলবো। আচ্ছা ঠিক আছে, একটু পরে উঠাতে বলি, একবারে এটা লং টাইম নিব। অথবা আপনারা চাইলে এখন শুরু করতে পারেন এটা।
করবেন? ভাইয়া করি এটা তাহলে। ওকে ফাইন, দাঁড়ান স্প্লিট করে দেই। ভাই অ্যাটেন্ডেন্স নেবেন না ভাইয়া? শিওর, অ্যাটেন্ডেন্স এখনই নিব না। কে জিজ্ঞেস করলেন? ভাই আমি জিজ্ঞেস করছি। কিছু লোক জয়েন হয় প্রথমে, বুঝছেন, আপনাকে মিন করছি না। এরপরে কি হয়, জয়েনিং লিঙ্কে হচ্ছে অ্যাভেলেবেল থাকে, যে কোনো সময় জয়েন হতে পারে, এবার লিভ করে চলে যায়। বা ঠিক অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইমে ব্যাক করে। আবার গ্রুপে হয়তো পোস্ট হয় এখন অ্যাটেন্ডেন্স হচ্ছে, চলে আসো, হয় নাকি? না ভাইয়া এরকম হয় না ভাইয়া। না না ভাই, ওগুলো এই যে আপনাদের ব্যাচে ছিল অনেকেই, প্রায় 30 জনের উপরে, আমি দেখতে পাচ্ছি অনলি 19 জন আমাকে সহ। আমি প্রেজেন্ট করছি, 2 জন বাদ দিলে 17 জন থাকে। এরকম করুণ দশা কেন? আর তারপরে আমরা একটা ব্রেকে যাব। স্প্লিট করে কিভাবে এখানে? বলতে পারেন কেউ এখানে স্প্লিট করে কিভাবে? ভাইয়া ভিও গিয়ে লেআউটে যাইতে হয় মেবি। থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আপনারা এই কোডটুকু উঠায় ফেলেন। আপনাদের 4টার সময় ব্রেক, 20 মিনিটের, ঠিক আছে? কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি ওই লোগোগুলা কই থেকে পাচ্ছেন? যে ওকে। মানে ব্যাকগ্রাউন্ডটাকে আর কি, ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকে হোয়াইট বা যে কোনো কিছু, ওটা চলে যাচ্ছে আর শুধু ব্যাকগ্রাউন্ড মানে জাস্ট লোগোটা থাকতেছে। আচ্ছা একটু দেখান কি সমস্যা, আমি একটু দেখি। লোগোটা ডাউনলোড করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে, যে কোনো লোগো। হ্যাঁ নামায় নিছি, লোগো একটা নামায় নিছি, তো ওই লোগোটা আর কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। তো যখন আমি অ্যাড করতেছি তখন ওই আমার ওই হোয়াইট ইয়াটাও আসতেছে, আর কিন্তু আমি তো এটা চাচ্ছি না। বুঝতে পেরেছি, এটা আমি বলছি। এছাড়া স্ট্রাকচার কি ঠিক আছে আপনার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেউ এমন আছেন যে স্ট্রাকচারে প্রবলেম হচ্ছে এই জায়গাটা, এই কোডিংটায়? ভাইয়া ওখানে স্টাইল ডট সিএস এর বদলে কি মেইন ডট সিএসএস হবে? কোন জায়গাটা? ওই যে একটা ভাইয়া বলে যে মেইন ওই ইয়াতে লিংকে মেইন ডট সিএসএস হবে। মানে সিএসএস ফাইলটা যেই নামে থাকবে সেই নামটাই দিতে হবে। এইখানে আপনার যদি মেইন ডট সিএসএস তৈরি করেন তাহলে এখানে মেইন ডট সিএসএস হবে। ওকে ভাই, বুঝছি বুঝছি। ওকে, আর কোনো সমস্যা হচ্ছে? না ভাই, স্যার আউটপুটটা একটু দেখাতেন তাহলে মিলাই নিতাম ঠিক আছে কিনা। অবশ্যই দেখেন। হ্যাঁ ঠিক আছে। ফাইন, আপনাদেরকে এভাবে স্ট্রাকচার করে করে আমি সামনের দিকে নিয়ে যাব। ভাইয়া একটু লোগো নামাটা কিভাবে বুঝতে পারছি না। আমি বলছি লোগোটা। নিশা, আফরোজ নিশা কি বললেন বুঝতে পারিনি। লোগো দিতে পারছি না। আচ্ছা আপনি শেয়ার দেন তো। আমার প্রবলেম লোগোটা আমি বলছি দোলন, আমি আপনাকে বলছি আপনার এই স্ক্রিনটা শেয়ার দেন। কি আমি ভাইয়া শেয়ার দেব? না না, আফরোজ নিশা। আচ্ছা দোলন, আপনি যেটা প্রবলেম উনি শেয়ার করতে থাকুক, আমি বলতে থাকি। আপনার যে সমস্যাটা হচ্ছে, ইমেজটা হচ্ছে জেপিজি তে নেওয়া বা ইমেজটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি পিএনজি ইমেজ ইউজ করেন তো পিএনজি ইমেজের যে ব্যাকগ্রাউন্ড অনেক মানে না রাখলেও চলে। আমি যে ছবিটা ব্যবহার করেছি এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে, যার কারণে এটার ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি আমি রিনেম করে ফরম্যাট চেঞ্জ করতে পারবো না এখন এখানে? অবশ্যই পারবেন। চেঞ্জ করে আমি একদমই আমার ওটা হবে? আচ্ছা আমি এখনই দেখছি, আমি এই স্ক্রিনটা দেখে আমি আপনারটা ইয়া করছি। logo.png ওয়েল কি প্রবলেম এখানে? আমার কোডটা
ওকে, এই তো আমার না লোগো হয়নি, আমি ইভেন এটা তো হচ্ছে নিছি, কিন্তু এই যে দেখেন আমার আউটপুট এমন হয়েছে। আপনি আর সিএসএস এ আমার যান, একটা ইমেজ বলছি সিএসএস এ যান। সেভ করেন, সিএসএস টা সেভ করেন। বুঝিনি ভাইয়া। সিএসএস ফাইলটা সেভ করেন, কন্ট্রোল এস দেন। আচ্ছা আচ্ছা, ইমেজ 100% দিয়েছিলাম। পিএক্স না, হ্যাঁ ভাইয়া 100% কি তো দিছিলেন। হ্যাঁ আপনি তাহলে এখানে 100% দেন। আচ্ছা ভাই ওইখানে মেইনের ওইখানে দুইটা ডট দেখা যাচ্ছে না? হ্যাঁ, আর মেইনের আগে দেখেন ডাবল ডট দেওয়া। ও আচ্ছা, ব্যাস, এবার সেভ করুন। হ্যাঁ, এবার ট্রাই করুন। এই এমন ভাইয়া। ঠিক আছে, কিন্তু আপনার সেকেন্ড ডিপের ওয়াইড কত? হোয়াইট ভাইয়া কোথায়? অটো না, একটা 400 পিক্সেল আর একটা 200। দেখছি, দাঁড়ান। কিন্তু তারপর এরকম কেন? ভাইয়া আমি তো বললাম আমার না লোগো, মানে ওটা আমার ইমেজ ভাইয়া। মেইন হাইট 200 পিক্সেলটা দেননি। আচ্ছা, হাইট নিয়ে ওটা প্রবলেম হবে না। দেখি আপনি আবার একটু ব্যাকগ্রাউন্ড ইয়াটা দেখি, ডিজাইনটা। এই যে এটা রিফ্রেশ দেন। আচ্ছা, রাইট ক্লিক করেন তো এখানে, ওই যে কন্টেন্টের উপরে ইন্সপেক্টে যান। হ্যাঁ, ইন্সপেক্টে যান। লোগো ডিপটের পরের কন্ট্যাক্টটা সিলেক্ট করেন তো উপরে, নিচেরটা। এটা 400। ভাইয়ের কন্ট্যাক্ট ডিপের মধ্যে ওই যে লেখাগুলো নিতে হবে, ওই যে ওটা বাইরে নিতে হবে ক্লাস। ও, আপনার তাহলে এইচটিএমএলটা দেখে আসি। এই যে ভাইয়া। ও আচ্ছা, কন্ট্যাক্ট ডিপের মধ্যে নেননি আপনি। H1, H3 এবং প্যারাগ্রাফ এই দুটোকে কাট করেন। এবারে কন্ট্যাক্ট হয়নি, কন্ট্যাক্ট ডিপের মধ্যে। কন্ট্যাক্টের মধ্যে, হ্যাঁ, ডিপের মধ্যে কন্ট্যাক্ট কিন্তু বুঝি হ্যাঁ, ভাইয়া। ওই ডিপের মাঝখানে ক্লিক করুন। এখানে হ্যাঁ, কন্ট্যাক্ট ডিপটা শুরু আর শেষ কোথায়? এর মাঝখানে। শেষের দিকে কি করে? আচ্ছা হ্যাঁ, এইখানে এন্টার দেন। হলো না, মুছে গেল। উনি ব্যাগ স্পেস দিয়ে দিতে। এন্টার দেন আপু। এবার এখানে করতে হবে ওই হচ্ছে যেটা নাম্বার। আরেকটা এন্টার দেন। এবার পেস্ট করে দেন। এবার সেভ, ওই একটা স্ল্যাশ, সরি, গ্রেটার দ্যান মিস। হ্যাঁ, এবার ঠিক আছে। নাই, সেভ করেন। সেভ করে এবার ব্রাউজারে দেখেন। এবার একটা প্রবলেম দেখতে পাচ্ছি,
ক্লিয়ার বোধ কাজ করেনি, দেখি তো। জি ভাইয়া, একটু কোডটা এরকম হলো কেন? দেখছি দেখছি, ভয় পাওয়ার কিছু নাই, ওপেন করেন HTML। ক্লিয়ার বোর্ডের ডিপটা কাট করেন, একেবারে নিচের দিকে ক্লিয়ার। এটা এটা পুরোটা কাট করেন। না ভাই, মুছতে বলিনি। আন্ডু করেন, Ctrl Z দেন। Ctrl Z দিতে থাকেন, Ctrl Z দিতে থাকেন। ব্যাক করেন, আন্ডু করেন, Ctrl Z Ctrl Z Ctrl Z। দিতে থাকেন কন্ট্রোল জেড। ও অত না এবার Ctrl Y দেন, Ctrl Y দেন। আরেকটু, হ্যাঁ ব্যাস, আরেকবার। ঠিক আছে, এইবার নিচ থেকে একবার Ctrl Z দেন, একবার। ব্যাস ঠিক আছে। এবার এই ডিপটাকে কাট করেন। এটা হ্যাঁ, মুছবেন না, Ctrl Z দেন, Ctrl Z দেন। ডিপের মাঝখানে। আচ্ছা ঠিক আছে, এখানে না আমি বলি যেটা, এই পুরোটুকু সিলেক্ট করেন, এই ডিপটাকে সিলেক্ট করেন, Ctrl X দেন। হ্যাঁ, Ctrl X। এবার ওই ডিপটা ঠিক উপরে দেন, যেখানে ইন করছেন না, রাইট। এবার সেভ করেন। জি ঠিক আছে। এবার আপনি ব্রাউজারে গিয়ে চেক করেন তো। হ্যাঁ, নাইস, ওকে ফাইন। ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন, HTML এর স্ট্রাকচারটা কি? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। ফাইন, মানে আমরা যে ক্লিয়ার বোথের ডিপটা, এটা একেবারে জাস্ট হেডার, যে মেইন হেডার যেটা, ওই ডিপের শেষ হওয়ার আগে দিতে হবে। আচ্ছা ফাইন, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা দোলন, এবার বলুন তো যে কি প্রবলেম ছিল যেন আপনি বলছিলেন। ওই একটু আগে যে নিশা যেটা দেখা গেল না, যে ওই যে পিকচারটা হোয়াইট হয়ে আছে, তো এটা আমি চাচ্ছি যে আমার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই কালারেরই যেন আমার দেখা যায়, জাস্ট লোগোটা শুধু দেখা যাবে এরকম। এখন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেজটা PNG ফরম্যাটে হতে হবে এবং ওইটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এইরকম একটা ইমেজ নিয়ে আসতে হবে। লাইক আমি যে ইমেজটা এখানে নিয়ে আসছি, এটা যদি একটু দেখাই, এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটার ফরম্যাট কিন্তু PNG ডট, এবং এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। হোয়ার ইজ দ্য ইমেজ? হ্যালো, সময় নিচ্ছে মনে হয়। হ্যাং হয়ে গেল। আমি তাহলে বুঝতে পারছি, আমাকে ওই ধরনের ইমেজ নামাই নিয়ে। হ্যাঁ, PNG ইমেজ নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি ফটোশপ জানেন, তাহলে আপনি একটা ছবিকে নিয়ে ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফরম্যাটে সেভ করতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা অগ্রসর হই নাকি? জি ভাইয়া। এবার চলে আসি যে আমি আর একটা স্ট্রাকচার দিব, যে স্ট্রাকচারটা এখন আপনারা আমাকে করে দেখাতে যদি বলি, পারবেন? চেষ্টা করি ভাইয়া। থ্যাংক ইউ। শেপ কই গেল? জি, একটা বড় মেইন ডিপ থাকবে, এটার মধ্যে আর একটা ডিপ থাকবে এই পাশটাতে, এবং আর একটা ডিপ থাকবে এই পাশটাতে। অলরেডি এটা আপনারা করেছেন, বাট এইটার মধ্যে
আরো দুটো ডিপ থাকবে। এইটা আমাকে একটু করে দেন এখন। ধরে নেন যে প্রথমটা হচ্ছে 600, আমি লিখে দিই মেইন যেটা থাকবে, এটার ওয়াই ধরে নেন 900 EX, আর এই ছোটটা এটা হচ্ছে 200 EX, আর এই যে বড়টা বা এগুলো ধরে নেন হচ্ছে আপনার বাকি থাকলো কত 700। তো 700 হবে না, যেহেতু এদিকে কিছুটা ফাঁকা জায়গা আছে, আমি ধরে নেই এটা 600। তাহলেই তো বুঝে যাবেন কোথায় কোনটা কেমন হবে। এটা করেন, পারবেন না? ভাই শুধু কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখা দেবো না? হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখিয়ে দেন, আর একটা হাইট নিজেরা ফিক্স করে দেন। এখানে আমি ক্লিয়ার বোথের ব্যবহার দরকার প্রয়োজন নাই, আপনারা হাইট ফিক্স করে দিয়ে একটা করে দেন। যদি হাইট ফিক্স করতে চান আমি বলে দিতে পারি যে এদিকে আড়াআড়ি হাইটটা আপনি এইভাবে করতে পারেন। এখানে হাইট দেন হচ্ছে আপনি 400 পিক্সেল, তাহলে এটাকে মাঝখানেটাকে ডিভাইড করে দিতে পারবেন বা একটু মার্জিন প্যাডিং দিয়ে ফাঁকা করে দিতে পারবেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, তাহলে লেটস স্টার্ট। শুরু করে দেন। আমরা স্ট্রাকচার করতে করতে যদি একটু এক্সপার্ট হয়ে যাই, পরে আমরা পিএইচডি টু এইচটিএমএল করব, তারপরে বুটস্ট্র্যাপটা আবার আপনার রিফ্রেশ দেবো এবার রিভাইন করব, দেন আমরা জাভাস্ক্রিপ্ট শিখব, তারপরে ওয়ার্ডপ্রেসে যাব। হ্যালো ভাইয়া, জি বলুন। বলছি ভাইয়া আমি তো আর কি আমার বিদ্যুৎ ছিল না সকাল হইতে, আমি ওই দোলনাপুকে বলছিলাম, মনে হয় আপনাকে বলছে, আমি এই এই ইসের পরে জয়েন হইলাম ব্রেকের পরে। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্সটা হয়নি তাই তো? জি ভাইয়া। কবিরাজ মশাই আপনাকে ডেকেছিলাম। জি ভাইয়া, এই আর কি খুব বৃষ্টি হয়েছিল তো এই জন্য। ঠিক আছে, আমি দিয়েছি ঠিক করে। ওয়েলকাম। এখন যে কাজটা আছে সেটা কি করতে পারবেন? তো এটা ছিল আমাদের প্রিভিয়াস স্ট্রাকচার, অলরেডি আপনারা করেছেন। এখানে আমরা নতুন যে ডিজাইনটা করব, একটা ডিভ থাকবে, এটা নিলাম, দেন এটা থাকবে, এইটা থাকবে। একটু বড় হয়ে বা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আই থিঙ্ক। এটা তো সেম আগেরটার মতো, তো আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। এইটা একটু করে আমাকে দেখাতে পারবেন কি? স্যার ছোটখাটো তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করুন। আচ্ছা, এই ডিপ গুলো যখন নিছি, কোনোটা ডিপ নেওয়ার সাথেই ক্লোজ করা হয়েছে আর কোনোটা ক্লোজ করা হয়েছে শেষে, তো এই কারণটা বুঝলাম না আসলে। আচ্ছা, আসলে কি মহিউদ্দিন ভাই, যে নেস্টিং বলে একটা জিনিস, এই ব্যাপারটা হয়তো আপনাদের এক্সপ্লেন করা হয়নি। আমি বলছি এইভাবে, ধরুন আমি একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফটাকে কেন ইন করলাম,
এই ভিতরে কিছু লিখলাম, তাই না? ওই দিন ভাই আপনি আমার সাথে একটু কমিউনিকেট করে করে কথা বলেন, হ্যাঁ? মানে এই যে প্যারাগ্রাফটা নিলাম, তো প্যারাগ্রাফটা শুরু করেছি এখানে আর শেষ করেছি এখানে। অথবা প্যারাগ্রাফ যদি না বলি, আমি যদি এটাকে বলি হচ্ছে আপনার একটা H1, এইটা শেষ করতে হয় কেন? এই কোশ্চেনটা কি কখনো করেছেন স্যারকে? না, কোশ্চেন করিনি, তবে এটাই সঠিক মনে হয়েছে তাই প্রশ্ন করা হয়নি। আচ্ছা, এই যে আমি শুরু করলাম এবং শেষ করলাম, আবার কিছু ট্যাগ আছে যেটা শুরু এবং শেষ করার প্রয়োজন পড়ে না, যেমন IMG। দেন এখানে যদি আমরা ওই যে loop.png এটা দিয়েছিলাম, এই ট্যাগটা কি শেষ করার প্রয়োজন পড়েছে বা আরেকটা? না, যেমন লাইন ব্রেক আছে সেটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ফাইন। তো কিছু ট্যাগ আছে যেগুলো শুরু করলে তার শেষ করতে হয়, আর কিছু ট্যাগ আছে যেগুলার একটাই যথেষ্ট, তার জন্য শেষ ট্যাগ বা এন্ড ট্যাগ লাগে না। এখন সেটাও ব্যাখ্যা করব কেন লাগে না। এই দুটো ট্যাগ, একটা হচ্ছে যার এন্ড আছে, স্টার্ট আছে, এন্ড আছে, আর একটা যেটা নাই, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আর হচ্ছে ডাবল ট্যাগ বা এন্ড ট্যাগ সহকারে, এটাকে এভাবে বলে। এখন এটা কেন? নির্দিষ্ট একটা ট্যাগ যখন শুরু করলাম, এই লেখাটা আসলে শেষ হবে কোথায়? এই যে H1 মানে বড় হেডিং, এটা শেষ হবে কোথায়? এরপরে তো আমি আরো কিছু লিখতে পারি, এটা নিশ্চয়ই H1 এর মধ্যে যাবে না, পরের লাইনটা। না, যাবে না। তো এই যে আমার এই লেখাটুকু শেষ হলো, H1 এর লেখাটুকু শেষ হলো, এটা বোঝানোর জন্য আমাকে এন্ড ট্যাগ আনতে হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার এই H1 এর মধ্যে যে তিনটা শব্দ আছে, এর মধ্যে মাঝখানের শব্দটাকে কি করতে চাই? একটু ডিফারেন্ট কিছু করতে চাই। মনে করেন, না, H1 এর মধ্যে H2 দিব না, আমি মনে করেন এটাতে একটা লিঙ্ক দিব, একটা লিঙ্ক আকারে এটাকে প্রকাশ করতে চাই, যে ওই H1 এর মধ্যে এই লেখাটা একটা লিঙ্ক হবে। যদি কোনো লিঙ্ক আমি google.com দিয়ে দিই, ঠিক আছে? এটা একটু আউটপুটটা দেখে আসি, তারপরে ব্যাপারটা বোঝাতে পারবো। এই যে H1টা আসছে, মাঝখানে কিন্তু একটা লিঙ্ক তৈরি করেছি, যেটাতে ক্লিক করলে আমরা গুগলে চলে যাচ্ছি। তো এখন তার মানে কি? এই H1 এর মধ্যেই আমি কিছু কাজ করেছি, ওইটা কি H1 এর মধ্যে না? হ্যাঁ, ঠিক সেই রকম এই যে আমি স্ট্রাকচারটা তৈরি করেছি আগে, তা আমার এই মেইন ডিপের মধ্যে এই জিনিসগুলো না। তো মেইন ডিপটাকে আমরা এই জন্য এখানে শুরু করেছি, আর মেইন ডিপটা শেষ হয়েছে কোথায়? সবার শেষে। এবং এই মেইন ডিপের মধ্যে যেহেতু এই জিনিসগুলো, তাই এই শুরু এবং শেষের মাঝখানে এই জিনিসগুলোকে আমরা তৈরি করেছি। এখন এই ডিপগুলোর মধ্যে কোনো কন্টেন্ট আর নেই, বা প্রথম এই যে লেফট ডিপটার মধ্যে আর কোনো কিছু ছিল না, ছিল কি? এই ডিপটার মধ্যে কোনো কন্টেন্ট নেই, কিন্তু মেইন ডিপের মধ্যে এইগুলো ছিল। অ্যাট দ্য এন্ড এটাতে যেহেতু কোনো কিছু নেই, এটা কিন্তু ওইভাবে ফাঁকাই পড়ে আছে। আমি যদি চাই যে এটার মধ্যে কিছু লিখবো, তখন লিখে দিলাম, এখন দেখা যাবে জিনিসটা চলে আসছে এটার মধ্যে, এই যে লেখাটা আসছে, তাই না? আচ্ছা, আবার এই ডিপগুলোর মধ্যেও কোনো কন্টেন্ট নেই, আমি দিয়ে দিলাম প্রত্যেকটাই, এখন তার কোনোটা ফাঁকা নেই। এখন সবগুলোর মধ্যে জিনিস কন্টেন্ট আছে না? আছে, রাইট। আমি এইটাই বুঝাতে চেয়েছি যে এই যেখানে আপনি ফাঁকা রেখেছেন, কেন এখানে শুরু হলে এখানে কেন শেষ হলো,
আপনি কি জবাবটা পেয়েছেন? জি পেয়েছি। এখন কি আর কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ফাইন, তাহলে আমরা এখন স্ট্রাকচারটা একটু শুরু করে দেন। আরো হয়তো 20 মিনিটে এটা কভার করা পসিবল। আমি এটার মেজারমেন্ট দিলাম না, হাইট ওয়াইড এগুলো আপনারা নির্ধারণ করে নিতে পারবেন কিনা। কি পারা যাবে? দেখা যাক, তাহলে এটা স্টার্ট করে দেন। আছেন?
ভাইয়া আছেন? হ্যাঁ আছি, বলুন। হয়েছে ভাইয়া। আচ্ছা, দুইজন। দেখি হ্যাঁ, শেয়ার করুন তো দেখি। হুম, ঠিক আছে। আবার আর কি যেন বলেছেন তার হয়েছে? জি ভাই আমি দেখ। জি জি। এই যে নাইস, ঠিক আছে। আর কেউ হ্যাঁ আপু। দেখান। এই তো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি পিএইচডি তে যেতে পারি। আমি বুঝতে পারছি আপনারা আগাচ্ছেন। ফটোশপের কিছু বেসিক আলোচনা করব নেক্সট ক্লাসে, বা হয়তোবা ওইটা আলোচনা হবে যে একটা পিএইচডি ফাইল থেকে ইমেজ কেটে নেওয়া, টেক্সটগুলোকে নেওয়া, বিভিন্ন বক্সের সাইজটাকে মেজর করা, দেন আমার কোডে সেটাকে আনা, এই ব্যাপারগুলোকে। দেখেন তো ভাইয়া স্ক্রিনশটটা। এগুলো না মাপ মতো নিতে পারতেছি না। আচ্ছা, এটা আপনাকে আমি একটা নিজের থিঙ্ক করে দিতে বলেছি। হ্যাঁ, সুন্দর হয়েছে। ভাই এটার কি কোনো সহজ বুদ্ধি আছে যে মনে থাকবে এরকম? আপনি থিঙ্ক করেন তো, এখানে আমি যদি এই যে 3টা বক্স আছে, তা আমি 3টাকে যদি 200-200 করে ধরি তো 600, মাঝখানে কিছু জায়গা আরো 100 নিয়ে নিলাম, মানে এই টোটাল বড় ডিপটাকে ওয়াইড নেন 700, এইভাবে মেজর করেন। ভাই আমারটা দেখলেন? দেখেছি, আমি আপনার স্ক্রিনশটটা দেখেছি। আচ্ছা ঠিক আছে। আফরোজ নিশা, এখন যে লেআউটটা দিলাম এটা এই কারণে দিলাম, আগের লেআউটের সাথে জাস্ট একটা বক্স এক্সট্রা আসছে, কিন্তু আমি এই কারণে দিলাম যে আপনারা একটু এটাকে মেজর করে যেন নিজেরা একটা আইডেন্টিফাই করে বা একটা সাইজ করে এটাকে অ্যালোকেট করতে পারেন। আচ্ছা ভাইয়া আমারও হয়েছে। হ্যাঁ, দেখান। জি ভাইয়া। এবার আপনি একটু বলেন যে কোন বক্সে কত হাইট ওয়াইড নিয়েছেন। আচ্ছা ভাইয়া, ফার্স্টে যে মেইনটা ওটাতে উইথ নিচ্ছে 1000 হুম, আর হাইটটা নিচ্ছি 500। ওকে। আর বাকিগুলোতে এই যে প্যাডিং এগুলো হিসাব করে বাদ দিয়ে আর কি নিচ্ছে। হুম, আর 15 পিক্সেল করে মার্জিন দিচ্ছি। তো একটু তবুও হিসাবে সমস্যা হয়েছে, এই জন্য সাইডে 2 সাইডে একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটা ফিক্স করে ফেলতে পারবো আর কি।
আচ্ছা ঠিক আছে, নাইস হয়েছে। তাহলে কি বুঝতে পারছেন আমি যেটা বললাম যে মেজারমেন্টের ইস্যুটা, এটা যদি 1000 হয় তাহলে আপনি এখানে স্পেসিং থিঙ্ক করবেন, প্রত্যেকটা বক্সের চারপাশে কেমনটা জায়গা ছাড়তে হবে, আর তারপরে যে জায়গাটুকু থাকবে সেই জায়গাটুকু বক্সগুলোকে অ্যালোকেট করে দিতে হবে এইভাবে। জি ভাইয়া। ভাইয়া আমারটা দেখবেন একটু হয়েছে কিনা। হ্যাঁ অবশ্যই দেখব, আপনি শেয়ার করেন। আজকে কিছু হোমওয়ার্ক দিন এরকম লেআউটের। জি ভাইয়া, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ আমি দিব, দেখান দেখান। ওকে স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ পাচ্ছি, আপনি কোডটা ডিজাইনটা দেখান। এই তো, হ্যাঁ এইটা আউটপুট। হ্যাঁ ঠিক আছে, আপনি ছোট বক্সগুলোকে আপনার মতো করে আর একটু বড় ছোট করলে হয়তো অ্যাকুরেট আসবে। ওই আমার হচ্ছে মেইনেরটা আমি 900 রাখছি, আগে যেরকম 900 ছিল ওইটাই ছিল, এখন শুধু একটু ভিতরে একটু চেঞ্জ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যাপারটাকে নিজের মতো করে করতে পারছেন, এইটাই ব্যাপার। ভাই আমার ওটা হচ্ছে। ঠিক আছে আলামিন ভাই দেখান তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আলামিন ভাই দেখান। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই দেখান। হ্যাঁ আমি দেখাবো। হ্যাঁ ভাই, তো ভাই কই আলামিন ভাই, আপনার স্ক্রিন তো শেয়ার হয় না। দোলন আপনারটা আমি দেখতেছি একটু পরেই। একটুখানি ভাই দিচ্ছি, হয়ে গেছে। চালাও। এই তো ঠিক আছে আলামিন ভাই, নাইস, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারছেন। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে করে দিচ্ছি ভাই, ও আচ্ছা আচ্ছা, এই জন্য দেরি হলো আর কি। থ্যাংক ইউ। দোলন দেখান। জি ভাইয়া দেখাচ্ছি। হ্যাঁ নাইস, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে, অনেক সময় আপনাকে ক্যালকুলেটর দিয়েই হিসাব করতে হবে, এবং আমরা প্রথম দিকে ক্যালকুলেটর নিয়েই বসতাম, সাইডে ক্যালকুলেটর ওপেন থাকতো আর এক সাইডে কোড করতাম, খাতায় থাকতো আর একটা মেজারমেন্ট অর্থাৎ ড্র করে স্ট্রাকচার দেন করতাম। তো সেটাই করতে হবে। তা আপনারা তো অনেকেই ভালোই করতেছেন। রাশেদ ভাই কি বুঝতে পেরেছেন? মহিউদ্দিন রাশেদ ভাই। একটু চেষ্টা করতেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা হোমওয়ার্ক তৈরি করি আপনাদের জন্য। জি ভাই। আচ্ছা স্যার, এই পিএইচডিটা আপনাদেরকে দিয়েছিলেন, আমি দরকার হয় এটা থেকেই, অনেক স্ট্রাকচারাল ফ্যাক্ট এখানে আছে, যদিও এটা বুটস্ট্র্যাপ দিয়ে করার জন্য হয়তো বা উনি এটা স্টার্ট করেছিলেন। আমি আপনাদের যে হোমওয়ার্কটা দিব এটা হচ্ছে এই পার্টটুকু করতে হবে।
এই পার্টটুকু। What happened? এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, আমাদেরকে করতে হবে এই স্ট্রাকচারটা, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা করতে গেলে কিভাবে হিসাব করবেন? প্রথমে এখানে আপনার একটা পার্ট আছে, পরে এখানে আর একটা পার্টের দুটো পার্ট আছে। তো আমি একটু এটাকে যদি আঁকি, এইটা হচ্ছে মেইন পুরো এরিয়াটা, ঠিক আছে? যখন কাজ করবেন তখন এইভাবে ভাববেন যে পুরো এরিয়াটা সে কভার করছে। তো এইটাকে মেইনলি দুটো পার্টে আবার ভাগ করবেন। মেইন থেকে ছোট ছোট হবে, মানে প্রথমটা হচ্ছে বিগার পার্ট, তারপরে স্মলার। তো যদি বিগার অ্যাসপেক্ট চিন্তা করি তাহলে এই হরিজন্টালি ভাগ করতে পারবো না। আর আমাদের হরিজন্টালি ভাগ করার থিঙ্কিংটা আসবে তখন যখন এই দেখবেন এখানে এই পাশ থেকে শুরু করলে এই পাশ পর্যন্ত সমানভাবে ডিভাইড করা যায়, কিন্তু যাচ্ছে না। যদি এখান থেকে ভাগ করে এইখানে এসে বেঁধে যাবে। কিন্তু আপনি দেখেন ভার্টিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, বাম পাশেরটা অনেক বড়, ডান সাইডেরটা ছোট, এইভাবে করা যায়। এই প্রথম ভাগ হচ্ছে এটা। এরপরে দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ডান পাশে এই স্ট্রাকচারটা আবার দুটো ভাগে ভাগ করা যায় এখান থেকে। সেটা কেমন? এই একটা অংশ এবং আর একটা অংশ। আর বাম সাইডের থেকেও দুটো অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এতটুকু আর একটা হচ্ছে একটু লম্বাটে আরো এরকম। এবার এই জায়গাটা আপনি আবার ভাগ করতে পারেন, উপরে ইমেজ নিচে কন্টেন্ট, সেটা আপনি ভাগ করে নিলেন। কিন্তু নিচের পার্টটা আবার দুটো বক্স আছে না, আছে তো, সেটাতে এইভাবে করলাম, হয়ে গেল মোটামুটি। পরে ভেতরের কন্টেন্ট অনুসারে আপনি সাজিয়ে নেন। এটা কি পারা যাবে? অনেক বড় হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে বাসায়? না ভাইয়া, না ভাই, ট্রাই করি। ট্রাই করেন, ওকে ফাইন, যতটুকু হয় আমি দেখব। ভাই শুধু কালার করবো নাকি? চেষ্টা করবেন কন্টেন্ট সহ করার, কিন্তু যখন যে স্ট্রাকচারটা পারবেন না ওই জায়গায় অনলি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখবেন। যেমন পপুলার পোস্ট, এটা আমি হ্যাঁ এটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ক্লাসরুমের আমি কি ক্লাস 8-এ নেই? এইটা কোনো কথা? ভাই সমস্যা নাই, একটা স্ক্রিনশট মারে সবাইকে এখানে দিয়ে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে।
লাইট শট হ্যাঁ, একটা স্ক্রিনশট আপলোড করে দিয়ে দেন, তাহলে তো হয়ে যাবে। কোথায় আপলোড করব? এই- ভাই ওয়ান ড্রাইভে তো দিতে পারেন। আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিই, তাও তো নেই। ভাই লাইভ শুটে তো ডাইরেক্ট লিংক পাওয়া যায়, হয়ে যায় একবার ওইভাবে। ভাইয়া আপনি এটা করতে পারেন, আমাকে মেল করে দিতে পারেন, আমি সবাইকে দিয়ে দিব। মানে ওই ক্লাসরুমে অ্যাক্সেস নেই কেন আপনাকে? ওয়ান ড্রাইভে দেন। আচ্ছা, ক্লাসরুমে এখান থেকে আপনাদের কোড জানা আছে? আমি কি বলি, এটাতে আপলোড করে দেন, এই যে আমি একটা লিংক দিচ্ছি, সবাই পেয়ে যাবে। এটাতে একটা স্ক্রিনশট মারে আপলোড করে দেন, আর লিংকটা আমাদেরকে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। হয়েছে? আপলোড করেন, হ্যাঁ এই লিংকটা দিয়ে দেন। ওকে, লিংকটা সবাই ওপেন করেন, দেখেন এই স্ক্রিনশটটা দেখতে হবে। নাইস, থ্যাংক ইউ।